আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই রেকর্ডিং এ। আমরা আজকে এসএসসির কন্টেন্ট নিয়ে কথা বলবো, এসএসসির কেমিস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট থেকে এসএসসির সবগুলো সাবজেক্ট পড়ানো হচ্ছে, সায়েন্সের ইনক্লুডিং ইংলিশ। সো আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের জন্য, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজের উপকারের জন্য, এবং হচ্ছে আপনার পরিচিত যারা আছে তাদের সবাইকে শেয়ার করবেন, যাতে সকল এসএসসির শিক্ষার্থী যারা একাডেমিক প্রবলেম নিয়ে ফেস করতেছেন বা একাডেমিক সমস্যা রয়েছেন বা যারা অনলাইনে ক্লাস করতে চান তাদের সবার জন্য যেন উপকৃত হয়, সবাই যেন উপকৃত হয়, এবং সবাই যেন এখান থেকে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা পায়। আমাদের টার্গেট হচ্ছে যে বিশ্বমানের এডুকেশনটাকে স্ট্রেট করে দেওয়া, এবং যাতে করে কেউ মানে টাকার জন্য বা পড়াশোনা করতে পারছে না টাকার জন্য এমন যেন না হয়। এটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আশা করছি আমাদের এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা আমাদের সাথে সামিল হবেন, এবং আপনাদের নিজেদের প্রয়োজনে এবং অন্যদের প্রয়োজনে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই উপকৃত হয়। এটি আমাদের টার্গেট। সো আজকে আমরা এসএসসির কেমিস্ট্রির যে কন্টেন্টটা নিয়ে একটা ডেমো ক্লাসের মতো আমরা হচ্ছে যে এসএসসির কেমিস্ট্রি শুরু করব। ধারাবাহিকভাবে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন তারা ধারাবাহিকভাবে সবগুলো ডিটেলস পেতে থাকবেন। এবং আমরা যে আমাদের যে মেন বইটা রয়েছে সেই বইটা ফাইনালি পাবলিশড হয়ে গেলেই, গভর্নমেন্ট থেকে পাবলিশড হয়ে গেলেই আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ধারাবাহিকভাবে যাব। আর হচ্ছে যে যেহেতু আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা স্ট্যান্ডার্ড 6 মানে ক্লাস 6 থেকে নিয়ে এইচএসসি পর্যন্ত পড়ানো হয়, সুতরাং আহ, এর এর ভিতরে যদি কোনো অভিভাবক থাকেন যে যাদের সন্তানরা এই ক্লাসগুলোতে পড়ে, তাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রয়োজনে এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের প্রয়োজনে আহ, এই ওয়েবসাইটটি শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হয়। সো আমরা আর এখন চলে যাচ্ছে আমাদের আলোচনায়। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের প্রসেসটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, নিশ্চয়ই ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখন তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা আহ, আলোচনায় চলে যাব, তাই তো? তো আমরা আলোচনায় চলে যাওয়ার আগে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা একটু দেখে আসি। কন্টেন্ট থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, কন্টেন্ট থেকে আলোচনা করতে গেলে আমাদের এইখানে আমরা যাচ্ছি আলোচনার জন্য। সো এইখান থেকে আমাদের শুরু হবে আর কি। আম, এটি দেখতেছেন, এটি হচ্ছে এসএসসির ফ্রি ক্লাস অনলাইন বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এটা হটলাইন নাম্বার। সো এই নাম্বারে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, আর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। কারো যদি রেজিস্ট্রেশন করতে সমস্যা হয় তাহলে আমাদের এই নম্বরের সাথে যোগাযোগ করলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেসটার ব্যাপারে ডিটেলস গাইডলাইনটা আমরা দিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনাটা আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, কেমিস্ট্রির চ্যাপ্টার 3 আন্ডারে। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনাদের চ্যাপ্টার 1 থেকে শুরু করে নিয়ে ধারাবাহিক যে আলোচনাটা সেটি পরবর্তীতে আসবে। এখন জাস্ট আমরা গ্র্যাজুয়ালি যাচ্ছি, আমাদের ক্লাস শুরু হলে তখন আমরা ধারাবাহিকভাবে আপনারা আপনাদের পেজে, মানে ওই ইউজার আইডি পাসওয়ার্ডে যে পেজে ঢুকবেন সেই পেজে ঢুকলেই আম, আপনারা ডিটেলস পাবেন, সব পুরো গাইডলাইন থাকবে। এখন হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা অনেকেইকে এখনো দিতে পারি নাই, গ্র্যাজুয়ালি দেওয়া হচ্ছে। দ্যাটস হচ্ছে আমরা এখনো পেজের সাথে এগুলো কানেক্ট করিনি, বাট এগুলো কানেক্ট হবে। আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে যে মৌলের 3টি আইসোটোপের ক্ষেত্রে আইসোটোপ 3টা দেওয়া আছে। এটা হলো কিন্তু কোশ্চিন, আমরা পড়তেছি, হ্যাঁ, জাস্ট রিড করতেছি। কোশ্চিনটা হচ্ছে যে একটা মৌল, একটা মৌল, সে মৌলের 3টা আইসোটোপ আছে। আইসোটোপ 3টা কি? A1, A2 এবং A3। আর শতকরা পরিমাণ কি, মানে ওই মৌলের যে আইসোটোপ A1, যে আইসোটোপটা তার শতকরা পরিমাণ হচ্ছে 78, মানে 78% ওই মৌলটা রয়েছে। আর ভর সংখ্যা হচ্ছে 44, এবং অ্যাট দ্য সেম টাইম অন্যগুলো দেওয়া আছে, A2, A3 দেওয়া আছে, এবং 14, 18, এবং টোটালটা হচ্ছে আপনার 46, 53। আর 2 নম্বরের যে কোশ্চিনটা রয়েছে, 2 নম্বর যে মানে উপাত্তটা রয়েছে ডেটা, সেটি হচ্ছে 5p is less than 6x is less than 4 5 4f is less than 5d। ঠিক আছে? তো এইটি হচ্ছে কোশ্চেন। এখন এইটা হচ্ছে ডেটা ইনফরমেশন, এই ইনফরমেশনের উপরে বেজ করে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো। ঠিক আছে, এই তথ্যের উপর ভিত্তি করে। তো প্রথমে এই তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আমরা কি বুঝি, আইসোটোপ শব্দটা কি সেটি আমরা এখন বুঝবো। প্রথমেই আমরা আইসোটোপটা বুঝি, চলেন। আইসোটোপটা হচ্ছে জিনিসটা কি আসলে? আইসোটোপ জিনিসটা হচ্ছে যে প্রকৃতিতে এমন কিছু জিনিস রয়েছে, যেমন আমরা জানি না আমাদের যে অনেকগুলো মৌল রয়েছে, সেই মৌলগুলোর কি আছে, পারমাণবিক সংখ্যা রয়েছে। তাহলে আইসোটোপ হচ্ছে যাদের এই যে আইসোটোপ, আইসোটোপ তাই না, আইসোটোপ, টয়কার প, এই যে পি, পি দিয়ে কি হয়, পি দিয়ে হয় পারমাণবিক সংখ্যা,
পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পি দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তার মানে আপনি বুঝতেছেন যে আইসোটোপ মানে হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা সমান। যদি যে দুইটা মৌলের পারমাণবিক সংখ্যা সমান হবে সেই দুইটা হবে একে অপরের আইসোটোপ, ঠিক আছে। যে দুইটা মৌলের আপনার পারমাণবিক সংখ্যা সমান হবে তারা হবে একে অপরের আইসোটোপ, ঠিক আছে। তো একে অপরের আইসোটোপের আমরা কিছুক্ষণ পরে আমরা একটু উদাহরণ দেখব। আমরা যা শুধু এখন কোশ্চিনটা বুঝি, আইসোটোপ মানে আমরা তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান। কিভাবে মনে রাখবো? মনে রাখার ট্রিক্স হচ্ছে এই যে আইসোটোপ লিখতে প লিখতে হয় সব শেষে। তো প দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তার মানে আপনি বুঝবেন যে আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা। তার মানে দুইটা মৌলের যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তখন তাকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আমরা একটু দেখে আসি, এক্সাম্পল দেখে আসি চলেন, যে আইসোটোপের এক্সাম্পল কি হতে পারে সেটি আমরা একটু দেখি। তো এটি দেখার জন্য আমরা যাচ্ছি হলো, এখান থেকে নিয়ে আসি আমি। এখানে দেখেন, তো এটি হচ্ছে আইসোটোপ, কার্বন আইসোটোপ, কার্বন 12 এবং কার্বন 13 এবং হচ্ছে কার্বন 14। এই পরমাণু সংখ্যা 6 প্রোটন 6 নিউট্রন। এখানে দেখেন যে এখানে এই যে কার্বন 13, এখানে বলছে পরমাণু সংখ্যা কত? 6 প্রোটন, 6 প্রোটন 6 নিউট্রন। প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। এটা কিন্তু নোট নোট নিতে হবে ভিডিও থেকে, হ্যাঁ। ভিডিও থেকে নোট নিতে হবে এবং এই নোটগুলো আপনাদের কি করতে হবে? পড়তে হবে ভিডিও দেখার পরে। তো আমরা এখানে দেখতেছি, তাহলে আমরা প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা সমান। কোনো একটা মৌলের কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যার সমান। তাহলে পারমাণবিক সংখ্যা আমরা কি বলি? অ্যাটমিক নাম্বার বলি। অ্যাটমিক নাম্বার, NUMBER। অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। তার পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু কি? পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন নাম্বার বা প্রোটন সংখ্যা, হ্যাঁ। তাহলে এই যে ট্রিক্সটা একটা নোট নিতে হবে, প্রোটন সংখ্যা, ওকে। তাহলে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা, এটা নোট নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে কার্বনের কয়টা আইসোটোপ আছে? কার্বনের 3টা আইসোটোপ আছে। কত? কার্বন 12, কার্বন 13, কার্বন 14। আমরা নর্মালি জানি কার্বনের অ্যাটমিক মাস কত, বা পারমাণবিক ভর কত। পারমাণবিক ভর হচ্ছে কত? 12। কিন্তু কার্বনের আরো দুইটা আইসোটোপ রয়েছে, মানে দুই ভাই রয়েছে। দুই ভাই হচ্ছে, এক ভাই 13, এক ভাই হচ্ছে 14। তাহলে কার্বন কয় ভাই? কার্বনরা মোট 3 ভাই, ঠিক আছে। এই 3 ভাইয়ের একটা ভাই হচ্ছে বয়স 12, আর একটা ভাইয়ের বয়স হচ্ছে 13, আর একটা হচ্ছে 14। মনে থাকবে? কার্বনরা কয় ভাই? 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে একটা হচ্ছে 12 বছর, একটা হচ্ছে 13 বছর, আর একটা হচ্ছে 14 বছর। তাহলে এই যে 14 বছর, এখন এখানে কার্বন 12তে যদি ফোকাস করি আমরা, তার মানে এখানে হচ্ছে 6টা প্রোটন, 6p, প্লাস হচ্ছে 6n। এন দিয়ে কি হয়? নিউট্রন, নিউট্রন বল। এন দিয়ে হয় নিউট্রন, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা। তাহলে এই কার্বন 13 যেটা, তার তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6। প্রোটন সংখ্যা 6 মানে কি? তার পারমাণবিক সংখ্যা 6। প্রোটন সংখ্যা 7 মানে কি? পারমাণবিক সংখ্যা 7। প্রোটন সংখ্যা 8 মানে কি? পারমাণবিক সংখ্যা 8। মনে থাকবে? আচ্ছা, তাহলে যদি পারমাণবিক সংখ্যা 6 হয় তাহলে 13 - 6 করেন। 13 থেকে 6 বাদ দেন, কত থাকবে? থাকবে হচ্ছে 7। এই যে 7 হচ্ছে নিউটন সংখ্যা। এখন এই যে 13, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে ভর। এটা হচ্ছে ভর, ভর সংখ্যা, ভর সংখ্যা ইকুয়াল টু কি? ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এটা নোট নিয়ে নিতে হবে, হ্যাঁ। প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, নিউট্রন
সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে কার্বনের কয়টা আইসোটোপ দেখেছি আমরা? তিনটা। এটা মনে রাখবেন কি করে? মনে রাখবেন হচ্ছে যে কার্বনেরা কয় ভাই? কার্বনরা তিন ভাই। এক ভাইয়ের বয়স 12, আরেক ভাইয়ের বয়স 13, আর একটা হচ্ছে 14। ঠিক আছে? আর সব ক্ষেত্রেই কিন্তু পারমাণবিক সংখ্যা 6। তাহলে পারমাণবিক সংখ্যা 6 হলে নিউটন সংখ্যা কিভাবে বের করবেন? এই যে ভর সংখ্যা, কার্বন 13 মানে কি ভর সংখ্যা হচ্ছে 13। তাহলে ভর সংখ্যা হচ্ছে 13। আর ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন বলছি যে আমরা জানি যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, সুতরাং 6 - 13, 6 - 14, তাহলে নিউটন সংখ্যা পেয়ে যাবেন। তাহলে আপনাকে যদি বলে এখান থেকে একটা জিনিস, কমন জিনিস বোঝার চেষ্টা করেন, সেটি হচ্ছে ভর সংখ্যা 14 মানে কি? নাইট্রোজেনের ভর হচ্ছে 14 মানে কি? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে নিউটন সংখ্যা কত? 7, 7 এর সাথে 14। কিভাবে বুঝবেন? কারণ হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে আপনাকে যদি পারমাণবিক সংখ্যা বলে দেয়, পারমাণবিক সংখ্যা বলে দেওয়ার অর্থ কি? তার মানে প্রোটন সংখ্যা বলে দিল কেন? কারণ এই যেখানে দিয়ে রাখছি পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা। সো এখান থেকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে পারমাণবিক সংখ্যা জিনিসটা আসলে কি, এবং হচ্ছে যে এই প্রোটন সংখ্যা জিনিসটা কি, তাই না? আর আমরা উদাহরণটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। আমাদের যে যে আলোচনাটা চলছিল সেখানে আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করছিলাম যে আইসোটোপ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আইসোটোপ কি সেটা আমরা দেখলাম যে পারমাণবিক সংখ্যা সমান হবে বা প্রোটন সংখ্যা সমান হবে, এবং হচ্ছে যে এর যেমন একটা উদাহরণ দেখেছি আমরা, কার্বনের তিনটা আইসোটোপ রয়েছে, মানে কার্বনের তিন ভাই, একটা 12, একটা 13, আর একটা 14। কিন্তু কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে ভর সংখ্যা থেকে 6 বাদ দিব, 6 বাদ দিলে 12-র ক্ষেত্রে পাবো 6, 13-র ক্ষেত্রে পাবো হচ্ছে 7, আর 14-র ক্ষেত্রে পাবো হচ্ছে 8। 8 আর 6 14। বুঝে গেল? তার মানে প্রোটন সংখ্যা সবসময় স্টেবল থাকবে, কিন্তু নিউটন সংখ্যাটা চেঞ্জ হবে। তো যদি এরকম ঘটনা ঘটে যে প্রোটন সংখ্যা স্থির, কিন্তু প্রোটন সংখ্যা স্থির মানে কি, ধরেন কার্বন যদি আমরা বলি 12, তাহলে কার্বনের প্রোটন সংখ্যা কত আছে এখানে? চলেন একটু দেখার চেষ্টা করি। ধরেন কার্বন 12, কার্বন 12 ইকুয়াল টু কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত হবে? 6, মানে নিউটন সংখ্যা 6। কারণ ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান যদি প্রোটন প্লাস নিউটন হয়, তাহলে আপনাকে যদি প্রোটন নাম্বারটা বলে দেয়, তাহলে আপনি নিউটন নাম্বারটা ইজিলি বের করতে পারবেন। ধরেন আমরা ভর সংখ্যাকে আমরা ডিনোট করলাম এম। এম ইকুয়াল টু ভর সংখ্যা, বোঝার জন্য বলছি, ভর সংখ্যা, হ্যাঁ। আমরা বের করব কিভাবে ম্যাথমেটিক্যালি সেটা, ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যা পি ইকুয়াল টু প্রোটন সংখ্যা, এন ইকুয়াল টু নিউটন সংখ্যা। তাহলে আমরা যদি এখন এটাকে লিখি এম ইকুয়াল টু পি প্লাস এন, এটা হলো সূত্র। তাহলে আপনাকে যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলে দেয়, তাহলে তো আপনি নিশ্চিত এনটা বের করতে পারবেন কিভাবে? এন ইকুয়াল টু এম মাইনাস পি, এম মাইনাস পি, তাহলে হয়ে গেল। হ্যাঁ, অনুরূপভাবে আপনাকে যদি নিউটন সংখ্যা বের করতে বলে, তাহলে এভাবে বের করবেন। যদি প্রোটন সংখ্যা বের করতে বলে, তাহলে পি ইকুয়াল টু এম - এন, তাই না? এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। যদি কেউ না বুঝেন তো ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমরা তখন আপনার প্রশ্ন দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন পরের স্লাইডে যাব। তাহলে এখানে এটুকু আমরা বুঝলাম, তাই না? আমরা কি কি বুঝলাম? আমরা দুটো জিনিস বুঝেছি, খুবই সিম্পল দুটো জিনিস বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে আমাদের প্রোটন, মানে আইসোটোপ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান, সেগুলোকে আমরা আইসোটোপ বলি। আর আইসোটোপের উদাহরণ দেখেছি। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? দুটো জিনিস পড়াছি। একটা হচ্ছে আইসোটোপ কাকে বলে, যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে। আর আইসোটোপের উদাহরণ হচ্ছে কার্বন 12, 13, 14, তাই না? এইটুকু আমরা ক্লিয়ার হলাম। এরপরে আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এর পরের যে অংশটুকু এটুকু এটুকু বোঝার চেষ্টা করেন। এই প্রথম কোশ্চেনটা কিন্তু এটাই ছিল আমাদের। আমরা যদি আর একটু ব্যাকে যাই, তাহলে ব্যাকে গেলে দেখবো, ধরেন এখানে যদি আসি, এই যে এবার মৌলের যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, এই যে এই কোশ্চেনের উত্তর শিখলাম আমরা। এখন আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করব। দেখেন, জানা আছে ধাতুর ক্ষেত্রে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলে। এখন বলছে যে ম্যাগনেসিয়ামের যোজনী 2। তো ম্যাগনেসিয়ামের যোজনী 2 মানে
হচ্ছে যে তার সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। খুব ভালো করে বুঝেন। যোজনী কাকে বলে? যোজনী হলো কোনো একটা মৌলের কোনো একটা মৌলের কোনো একটা মৌলের বাইরের স্তরে, একদম বাইরের স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা তার যোজ্যতা নির্ধারণ করে। এখন আমরা একটা উদাহরণ দেখি, হ্যাঁ। ম্যাগনেসিয়াম আমরা বলছি তো, তো ম্যাগনেসিয়ামই দেখি। দেখেন এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস কি? এই যে এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস, 1s2, 2s2, 2p6 আর 3s2। এটাকে আমরা যদি সহজ করি, আপনারা যেভাবে পড়েছেন রাদারফোর্ডের মডেল দিয়ে, আমরা সেভাবে দেখার চেষ্টা করি, তাহলে প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন, এখানে দুই। তারপরের কক্ষপথে আছে কয়টা? 6, 7, 8টা। এখানে আছে 8টা, দ্বিতীয় কক্ষ। তৃতীয় কক্ষপথে আছে কয়টা? এই দেখেন দুইটা, এই যে দুইটা, দুইটা আছে। বুঝে গেল? তার মানে তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? দুই। কেন ম্যাগনেসিয়ামের যোজনী দুই? কারণ আমরা জানি যে যোজনী হলো ধাতুর ধাতুর ক্ষেত্রে, যোজনী হলো তার সর্ববহিস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী নির্ধারণ করবে। আমি আবার বলছি, কোনো একটা মৌলের সর্ববহিস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে দুইটা ইলেকট্রন। তাহলে তার যোজনী কত? দুই। বুঝে গেল? আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তরে দুটি ইলেকট্রন আছে। আবার এটি একটি ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম যোজনী দুই। মানে কোশ্চিনটা ছিল ম্যাগনেসিয়ামের যোজনী দুই কেন, এটা ছিল কোশ্চিন। তা আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে, মনে রাখেন কিন্তু ধাতুর ক্ষেত্রে নট, ধাতু বলতে কি মেটাল। আর আমরা যদি যতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে নন মেটাল। এর মধ্যে আবার মানে মধ্যবর্তী কিছু জিনিসপত্র আছে, সেটা আমরা এখন না, যখন পিরিয়ডিক টেবিল আসবে তখন আমরা শিখবো। বাট এই মুহূর্তে আপনারা মনে রাখেন যে কোনো একটা মেটাল বা কোনো একটা ধাতু, তার বাইরের স্তরে, একবারে বাইরের স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী নির্ধারণ করে। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখছি যে তার বাইরের স্তরে দুইটা ইলেকট্রন আছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী দুই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু বুঝে গেল। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী দুই, এটা আমরা কেন সেটাও আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আমরা আমরা হচ্ছে নেক্সট ইতে যাব আর কি। ওকে। আচ্ছা, 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, বলছিল, 3 নম্বর কোশ্চেনটা ছিল এটা। এটা আমরা একটু দেখি, এই যে ব্যাকে যে দেখি, এই দেখেন, 5p ইজ লেস দ্যান 6s ইজ লেস দ্যান f এবং d। এই যে পি এস এফ ডি, এগুলো কি? এগুলোকে আপাতত এখন মনে রাখেন, এগুলোর নাম হচ্ছে অরবিটাল। মনে থাকবে, আমরা পরে অরবিটাল বুঝবো। এখন আপাতত মনে রাখেন অরবিটাল। এই যে অরবিটাল গুলো কত কোনটা কোনটা অরবিটাল, এটা আমি অরবিটাল গুলোর নাম লিখে দিচ্ছি, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে যে এগুলো হচ্ছে অরবিটাল। কোনটা কোনটা অরবিটাল, এই যে এখানে দেখেন, এস একটা অরবিটাল, তারপরে হচ্ছে পি একটা অরবিটাল, তারপরে হচ্ছে ডি একটা অরবিটাল, তারপরে হচ্ছে এফ একটা অরবিটাল, এই যে এফ। তার মানে অরবিটাল গুলোর নাম কি? এসপিডিএফ। আরো আছে কিন্তু ওগুলো আরো জটিল, বাট আমাদের আলোচনাটা এইখান পর্যন্তই। সুতরাং আমরা পরের দিকে যাব না। এসপিডিএফ এগুলো হচ্ছে অরবিটাল বলে, এগুলোকে এগুলোকে কি বলে? অরবিটাল। এখন অরবিট কি আর অরবিটাল কি, এটাকে আমি একটা চিত্র দিয়ে আমি নর্মালি বোঝাচ্ছি, কিন্তু এটার পরে আমরা আলাদা ক্লাস হবে আমাদের। বা জাস্ট এইটার কোশ্চিনটার আলোচনা যেহেতু আসছে সেই জন্য আমরা বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তাই না? প্রথম কক্ষপথ এটা। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ। তো বলা হচ্ছে অরবিটাল যে জিনিস, এগুলোকে বলা হচ্ছে অরবিট। এগুলোর নাম কি? অরবিট। অরবিট বাংলায় কি বলে? কক্ষপথ। কক্ষপথ। এটা হচ্ছে অরবিট আর এটা হচ্ছে কক্ষপথ। এখন এই দিক দিয়ে এরকম একটা রিজন আছে, এই যে এরকম এলোমেলো এলোমেলো এরকম এরকম, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে অরবিটাল। অরবিটাল। আচ্ছা, এখন এই অরবিটাল গুলো কয় প্রকার হতে পারে? এই যে এগুলো, এই যে এসপিডিএফ, এগুলো হচ্ছে অরবিটাল, এসপিডিএফ এগুলো। আচ্ছা, এখন আপনি মনে রাখেন যে এইটুকু শুধু মনে রাখেন, আমরা পরে এটার উপরে ডিটেলস আলোচনা থাকবে আমাদের, তখন ওইখানে আমরা ডিটেলস আলোচনা করবো। বাট আপাতত যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। আচ্ছা, এখন ধরেন এই যে এখানে বলতেছে যে পি 5p ইজ লেস দ্যান 6s, এবং 6s ইজ লেস দ্যান 4f, এবং 4f ইজ লেস দ্যান 5d। আচ্ছা, এখন আমরা একটু রিডিংটা পড়ি, তারপরে আমরা ব্যাখ্যা করব। বলা হচ্ছে এখানে দেখেন, প্রদত্ত শক্তির ক্রম, ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন, নিচে তা মূল্যায়ন করা হলো। ইলেকট্রন বিন্যাসের আব্বাও নীতি অনুসারে, আব্বাও কি? আব্বাও একটা প্রিন্সিপাল, ওটা আমরা পরে শিখবো। ইলেকট্রনের সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, মানে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? যেখানে শক্তি কম লাগে ওইখানে যাবে। তার মানে এস এ অরবিটালে যাবে। আমরা এই অরবিটাল গুলো দেখলাম না, এই যে এসপিডিএফ, এই যে এখানে এস পি
ডি এফ। তো ইলেকট্রন প্রথমে কি পিতে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ পিতে যেতে একটু বেশি শক্তি লাগবে। ইলেকট্রন সবসময় যেখানে কম শক্তি লাগবে সেখানে যাবে যদি ফাঁকা থাকে। তাহলে প্রথমে এস অরবিটালে যাবে। এটা কে বলেছে? এটা আব্বাও নীতি বলেছে। আব্বাও নীতি কি এবং কেমনে হয় সেটি নিয়ে আমাদের বিস্তর আলোচনা থাকবে পরবর্তীতে। ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা? এই যে এটা, এইটা এখানে, এরপরে যাবে পিতে, এরপরে যাবে ডিতে, এরপরে যাবে এই থ্রি ডির। এখানে একটা ঝামেলা আছে, এটা পরে বলবো, হ্যাঁ, আপাতত আপনি এটা মনে রাখেন, এসপিডিএফ। এই যে এখানে একটা ঝামেলা আছে এই যে এই জায়গাটায়। কারণ হচ্ছে যে ডিতে ঢোকার আগে এসে ঢুকে যায়, এটা একটা ব্যতিক্রম। এটা আমরা পরে বুঝবো ব্যতিক্রম, বাট আপাতত সিম্পলি মনে রাখেন। এই নীতির আলোকে এই নীতির আলোকে ফাইভ 5p, 4s এবং 4f ও 5d অরবিটালের শক্তির মান আমরা যদি এখন মান নির্ণয় করি, তাহলে ধরুন 5p অরবিটাল মানে n প্লাস এল। তো n ইকুয়াল টু 5p মানে কি? এই যে 5 আর p, এই 5 মানে হচ্ছে কক্ষপথ, মানে n এর মান। n এর মানকে আমরা যদি ধরুন প্রথম কক্ষপথ হয়, খুব ভালো করে বুঝেন, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n3। তার মানে হচ্ছে প্রথম কক্ষপথ ইকুয়াল টু n1 ইকুয়াল টু প্রথম কক্ষপথ, n2 ইকুয়াল টু দ্বিতীয় কক্ষপথ, n3 n3 ইকুয়াল টু তৃতীয় কক্ষপথ, মানে এই যে এটা বাইরেরটা। বুঝে গেল? তাহলে 5 অরবিটালের জন্য 5p মানে হচ্ছে n এর মান কত? 5। আর p মানে হচ্ছে l, l ইকুয়াল টু কত? 1। তাহলে এন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে 5p অরবিটালের জন্য আপনার হলো 6, 5 আর 1 6। অনুরূপভাবে আমরা অন্যগুলো বের করতে পারি। তো অন্যগুলো বের করার ক্ষেত্রে যেমন এখানে দেখেন অরবিটালের জন্য, এখানে যদি আমরা একটু দেখি, যেমন 6x অরবিটালের জন্য এন প্লাস এল মানে 6 + 0 মানে হচ্ছে এস। এই মানগুলো আমি একটু বলে দিই, এটা নোট নেন, নাহলে পরে পরে মনে থাকবে না। কি এই যে আমরা সংখ্যায় প্রকাশ করছি না, n প্লাস এল রুল দিয়ে আমরা অরবিটালের শক্তিগুলোকে মাপি। তো মাপতে গেলে আপনাকে মনে রাখতে হবে এস অরবিটাল ইকুয়াল টু 0, এর কোনো সাব অরবিটাল নাই। আচ্ছা, আর পি অরবিটাল ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ডি অরবিটাল ইকুয়াল টু 2 ডি, আর এস পি ডি এফ এফ অরবিটাল ইকুয়াল টু 3। তাহলে 5p মানে কি? 5 প্লাস পি এর মান কত? 1, 1 ইকুয়াল টু 6, এই যে 6। অনুরূপভাবে 6s সমান কি? 6s বলতে হলো এই যে এটাকে দেখেন, তাহলে 6 আর এস এর মান 0, এই যে 0 ইকুয়াল টু 6। এখন আপনি তাহলে নিশ্চিত বুঝতে পারছেন যে এই 5p মানে হচ্ছে 6, আর 4s মানে হচ্ছে 6s মানে হচ্ছে 6, এই যে এটা সমান 6, 6। আবার 4f সমান হচ্ছে, এফ এর মান কত সেটি আমরা যদি দেখি, তাহলে এফ এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে 4। এই যে এটা হচ্ছে 4 + 3 ইকুয়াল টু 7। অনুপায় 5d এর মান কত? 5d হচ্ছে এই যে 5 প্লাস এসপিডি ডি ইকুয়াল টু কত? 2। তাহলে 2 ইকুয়াল টু 7। বুঝে গেল? তাহলে এই জিনিসটা আমরা এতক্ষণে বুঝলাম যে মানগুলো কিভাবে বের করতে হবে। ঠিক আছে, এই যে যেইগুলো নোট লিখলাম খুব সুন্দর করে নোট করে নেবেন আগে, নোট করে নিয়ে তারপরে পড়বেন। তাহলে ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে পরে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আর মুখস্থ এই কোশ্চেনটা মনে রাখার একটা টিপস বলেছি। কি টিপস বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ভিডিওতে বলে দিয়েছি অলরেডি। এই টিপসগুলো মনে রাখতে হবে। কেমিস্ট্রি কিন্তু এরকম টিপস অনেক আছে, অসংখ্য, কোটি কোটি। এই প্রতিটা কোশ্চেনকে মানে মনে রাখার জন্য আমি এই ধরনের টিপসগুলো বলে দেবো। এই টিপসগুলো যদি আপনি মনে রাখতে পারেন, কোশ্চেন আপনার কাছে ইজি, পড়া আপনার কাছে ইজি হয়ে যাবে। এই আলোচনা থেকে যে যেটা বুঝবেন না সে সেটা কমেন্ট করবেন, তাহলে আমরা আপনার কোশ্চিন দেখে বুঝতে পারবো। ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমাদেরকে মেসেজে কমেন্ট করতে পারেন। তাহলে আপনার কোশ্চিন দেখে আমরা বুঝতে পারবো যে আপনার কোথায় সমস্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পরের দিকে যাবো, তাই তো? ওকে। আচ্ছা, এখানে মানগুলো বের করে দেওয়া আছে, মানগুলো বের করবেন। আচ্ছা, এখানে দেখেন শক্তি স্তরগুলোর ক্রম 5p, 4s, 4f, d। উপরের আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের স্তরগুলো শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাসে নীতি প্রতিফলিত হয়। মানে হচ্ছে এগুলোকে শক্তির ক্রম অনুসারে সাজানো হচ্ছে। 5p ইজ লেস দ্যান 6s, ইজ লেস দ্যান 4f, লেস দ্যান 5d। আপনি মানগুলো বের করলেই কিন্তু বুঝে যাবেন, তাই না? তাহলে এই হলো আমার কোশ্চিনটা, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এসএসসির জন্য। আর এখানে মূল যে প্রবলেমগুলো সেখানে হচ্ছে যে আপনারা জানেন জানেন না, যেমন ধরেন আমাদের অরবিটালগুলোর নাম মুখস্থ রাখতে হবে। অরবিটালগুলো কি কি ছিল? এসপিডিএফ, আচ্ছা এখানে দেওয়াও আছে। আর এগুলোর মান কি? এস ইকুয়াল টু 0,
তারপরে পি ইকুয়াল টু 1, এসপি এর পরে কি এসপি ডি, ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু 2, আর এফ ইকুয়াল টু কত 3। তাহলে এগুলোর মান তো আপনি ইজিলি বের করতে পারেন। প্রথমটা হচ্ছে এন এর মান। আর আমাদের আমাদের যে ফর্মুলা, যে ফর্মুলা আমরা মান বের করি সেটা কত, এই যে এন প্লাস এর, এটা একটা ফর্মুলা। কি ফর্মুলা? একটা অরবিটালের শক্তি পরিমাপ করা যায়, বুঝেন কিন্তু, একটা অরবিটালের শক্তি পরিমাপ করা যায় কোন ফর্মুলা দিয়ে? এন প্লাস এল দিয়ে, এন প্লাস এল দিয়ে। আর এই যে এন স্কোয়ার, 2n স্কোয়ার একটা ফর্মুলা আছে না, এটা কি কি বলে? এটাকে বলে বিউরি ল। বিউরি ল দিয়ে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা নির্ধারণ করা যায়। যেমন ধরেন, এইটা একটা কক্ষপথ আমার, এই যে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা তিনটা কক্ষপথ, ঠিক আছে? তাহলে এখানে প্রথম কক্ষপথে এটা এন ইকুয়াল টু 1, এটা এন ইকুয়াল টু 2, এটা এন ইকুয়াল টু 3। তাহলে এখানে এখানে এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 2, আর এন ইকুয়াল টু 3। এখন যদি আপনাকে বলে এন 5p, মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এন এর মান, তার মানে এখানে এন ইকুয়াল টু 5, মানে 3 4 5, 4 5, এই যে 5 নম্বর অরবিটালের কথা বলছে। আর পি এর মান কত? এগুলোর নাম আমি অলরেডি বলেছি, তারপর আমি আবার বলছি যে এস ইকুয়াল টু হয় 0, আর পি ইকুয়াল টু হয় 1, ডি ইকুয়াল টু হয় 2, এফ ইকুয়াল টু হয় 3। ঠিক আছে? তাহলে এখন যে কোনো যদি অরবিটাল আপনাকে বলে, যদি বলে যে এর শক্তি পরিমাপ করো, তখন আপনি কি করবেন? এন প্লাস এল রুল দিয়ে শক্তি পরিমাপ করতে পারবেন। আর যদি বলে যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, আপনি কিভাবে বের করবেন? এই যে এই ফর্মুলা দিয়ে, 2n স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রন কয়টা তার সংখ্যা, আর এটা হচ্ছে অরবিটালের শক্তি পরিমাপ করে এটা দিয়ে, বুঝেন কিন্তু, দুই জিনিস। 2n স্কোয়ার বা বিউরি ল হচ্ছে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তার সংখ্যা নির্ণয় করা যায় কোনটা দিয়ে? এটা দিয়ে, বিউরি ল দিয়ে। মানে এখানে ধরেন এন ইকুয়াল টু যদি 1 হয় প্রথম কক্ষপথ, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? 2 × 1 ইকুয়াল টু 2, মানে এই কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় কক্ষপথে করা থাকবে, তাহলে 2 × এন এর উপরে, এই 2 এর উপরে স্কোয়ার, দ্বিতীয় কক্ষপথ যেহেতু এন এর মান 2 স্কোয়ার ইকুয়াল টু 2 × 4 ইকুয়াল টু 8, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। এভাবে যে কোনো কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা আমরা 2n স্কোয়ার দিয়ে বের করতে পারবো। আর ওখানে যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলোর শক্তি কি, কোনটা কার কার উপরে বেশি শক্তিশালী, সেটি বের করার সূত্র হচ্ছে n+l। আশা করছি বুঝতে পেরেছেন। আর মনে রাখার টিপস কি, যে কটা টেকনিক বললাম ওই কটা জিনিস মনে রাখতে হবে। তাহলে কোশ্চেনটা নোট করে নেবেন, এটা পড়ে ফেলবেন, ধুম করে পড়ে ফেলবেন, পেন্ডিং রাখবেন না, ভিডিওর সাথে সাথে পড়ে ফেলবেন। আচ্ছা, নোট করে নিয়ে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এখন হচ্ছে, এখন যে ইম্পর্টেন্ট যে কথাটা বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি সারাদিন কতটুকু পড়েছি, আমি সারাদিন কতটুকু পড়েছি, কোন কোন কোশ্চেন পড়েছি, কয়টা কোশ্চেন পড়েছি, এগুলোর কোনো ভ্যালু নাই যদি আপনি এটি না দেখে লিখতে পারেন বা বলতে পারেন। তার মানে না দেখে লিখতে এবং বলতে কিভাবে পারবেন? না দেখে বলতে এবং লিখতে পারবেন হচ্ছে যদি আপনি এটা ভালো করে বুঝে পড়ার পরে আপনি যদি রিভিশন দেন ঠিক মতো। রিভিশন কিভাবে দিবেন? আপনাকে সবাই বলে মন দিয়ে পড়ো, তাই না? সবাই বলে যে এটা ইম্পর্টেন্ট, মনে রাখো। কিন্তু কেউ আপনাকে বলেছে কখনো যে কিভাবে মনে রাখতে হয়? কেউ আপনাকে বলেছে কখনো কিভাবে মন দিতে হয় পড়ায়? কেউ বলেনি। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি, এখন যেহেতু আপনারা এখানে এই অনলাইনে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছেন, এটা আপনাদের যেভাবে আপনারা এখানে আসেন না কেন, লাকি যে এনাফ যে আপনারা এখানে আসছেন। এখানে শুধু আমরা আপনাদেরকে একটা জিনিস শেখাবো। আজকে থেকে সবাই আপনারা ভাববেন যে আপনি আপনার ক্লাসে টপার, আপনি আপনার ক্লাসে টপার হবেন। কিভাবে হবেন সেটা আমি বলবো। কারণ হচ্ছে যে আপনি আজকের পর থেকে এটা মেন্টালি প্রিপারেশন নেন যে আজকের পর থেকে কোনো পড়া ভুলে যাবেন না, সব মনে থাকবে আপনার। কিভাবে মনে থাকবে? আমি যেভাবে বলবো সেভাবে আপনারা যদি পড়েন, সব মনে থাকবে, কোনো পড়া ভুলবেন না। একবার একটা পড়া ভালো করে পড়ে নেবেন, ওই পড়া আর মানে দ্বিতীয়বার পড়া লাগবে না। যে কেউ, যে কেউ, মানে আমি যেভাবে বলবো যে কেউ এটা সব পসিবল। তাহলে আমরা হচ্ছে এখন সেই টেকনিকটা শিখি যে কিভাবে আমরা পড়া দীর্ঘদিন মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা ভালো করে বুঝে নিয়ে পড়ে ফেললেন, পড়ে ফেলে যেগুলো নোট করে নেওয়া নোট করে ফেলেন, যেগুলো টুকিটাকি জিনিস বলেছে সেগুলোও কিন্তু নোট করে নিতে হবে এবং ওগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, মুখস্থ কিভাবে রাখবেন সেটি হচ্ছে এখন আমাদের আলোচনা। কারণ আমি বলেছি যে আপনার এমন ভাবে আমরা পড়বো যাতে করে আপনাদের কখনো কোনো প্রবলেম না হয় এবং একবার পড়লে যেন মনে থাকে, তাই তো? টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই ভিডিওটা যখনই আপনার পড়া হবে, মানে দেখছেন, আপনি দেখার পরে নোট করে নিলেন, নোট করে নেওয়ার পরে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পড়ে ফেলা, পড়া, পড়ে মুখস্থ করে ফেলা। যে কটা ইনফরমেশন লাগবে সে কটা জিনিস 2 বার 3 বার 4 বার করে পড়া। পড়ার পরে আপনার সব পড়া শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে সাথে সাথেই, পড়ার টেবিল থেকে উঠার আগেই তখনই যা পড়লেন একটা রিভিশন দিবেন, একটা রিভিশন দিবেন, ফার্স্ট রিভিশন। তারপরে রিভিশনটা কখন হবে?
24 ঘন্টার মধ্যে, 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে। তারপরে রিভিশনটা কখন দিবেন? তারপরে রিভিশনটা দিবেন হচ্ছে 72 ঘন্টার মধ্যে। ঠিক আছে? এইভাবে রিভিশনটা দিতে হবে। এবং রিভিশনটা দেওয়ার সময় আপনি কি করবেন, এই পুরো জিনিসটা যে আপনি দেখলেন ভিডিওটা, এই ভিডিওটা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবেন, ভিডিওটা মনে করার চেষ্টা করবেন যে ভিডিওতে আমি কি কি জিনিস দেখাইছি, কিভাবে দেখাইছি, আমি কি কি দেখাইছি। আমি দেখাইছি হচ্ছে আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা সমান ইকুয়াল টু প্রোটন সংখ্যা সমান, মাস নাম্বার দেখাইছি এম ইকুয়াল টু পি প্লাস এন, তাই না? তাহলে এম ইকুয়াল টু পি, এগুলো ছবিতে দেখতে হবে, চোখ বন্ধ করে দেখার চেষ্টা করবেন যে আপনি দেখতে পান কিনা। মানে হচ্ছে যে আপনার পড়া মুখস্থ থাকবে এগুলোর মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা ইলেকট্রনিক বিন্যাস দেখাইছি, কোন একটা মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব আর কি, হ্যাঁ। যা তো এই ক্লাসে না, পরের ক্লাসে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লেখার নিয়মটা শিখবো। এখন আপাতত শুধু মনে রাখেন যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কিভাবে লিখি, এস, পি, ডি এবং এফ। ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাস বলে, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাসকে আমরা এর মাধ্যমে লিখে থাকি। ঠিক আছে? পরের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা এখন চলেন দেখে আসি। তাহলে এইভাবেই ছবিগুলো মনে রাখতে হবে। ছবিগুলো যদি মনে রাখতে পারেন, যে ছবিগুলো আমরা স্ক্রিনে দেখতেছি, এই পুরো জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন? চোখ বন্ধ করে ভিডিওগুলো দেখার ভিডিওটা মনে করার চেষ্টা করবেন, দেখবেন প্রথমবার একটু কষ্ট হবে, দ্বিতীয়বার হয়ে যাবে, তিনবার চারবার দেখলেই, ভিডিওটা দেখলে অটোমেটিক্যালি ছবিগুলো আপনার ব্রেনে ঢুকে যাবে। এটাই হচ্ছে অনলাইন পড়ার আসলে বেনিফিট। বই পড়ে যতটুকু মনে থাকবে তার থেকে কথা শুনে এবং চোখে দেখে অনেক বেশি 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 মনে থাকবে। আর এই টেকনিকটাই আমরা ব্রেনের জন্য কাজে লাগাবো, কারণ আমাদের ব্রেন তথ্য নেয় না, তথ্য নেয় হচ্ছে ছবির মাধ্যমে, পিকচারের মাধ্যমে। আর আমরা পিকচারটাই দেখবো। ভিডিওতে আপনি যে পিকচারটা দেখছেন, যতটুকু আলোচনা করেছে, এই পুরো ভিডিওটা চোখ বন্ধ করে কোথায় কি লিখলাম, কিভাবে লিখলাম, কোথায় কি বললাম, এই জিনিসটা মনে করার চেষ্টা করবেন। এটা মনে মনে করতে পারলে পড়া অটোমেটিক্যালি মনে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইখান থেকে, এই আজকের আলোচনা থেকে অনেকের অনেক রকম সমস্যা হইতে পারে, কিরকম যে অনেকে এসপিডিএফ বুঝে না, সেটাও কিন্তু আমি বলেছি সংক্ষেপে। এগুলো নিয়ে যদিও আমরা ডিটেলস আলোচনা করব, বাট তারপরেও কার কি সমস্যা হলো আমাদেরকে জানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন কি করতে হবে। আর আমরা দেখে নিই যে আমাদের যে নেক্সট ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটা আমরা কোনটা নিয়ে আলোচনা করব। এই যে এখানে দেখেন, এই এই স্লাইডটা দেখেন, এই স্লাইডটা খেয়াল করেন। এই স্লাইডটাই আমরা কতগুলো জিনিস দেখাচ্ছি, যেমন নিচের তথ্যসমূহ লক্ষ্য করো, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে আমার ইনপুট, হ্যাঁ, এর উদ্দীপক। আর কোশ্চিন চাচ্ছে মৌল কাকে বলে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 কেন, উদ্দীপক মডেলের এল চিহ্নিত কক্ষপথ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই কৌণিক ভরবেগ ম্যাথমেটিক্যাল জিনিস, আমরা এটা শিখবো সামনের দিন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। যার যা সমস্যা হবে তারা আমাদেরকে জানাবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে ছড়াই দেন ভিডিওটা, যাতে সবাই উপকৃত হয়। আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আর বেল বাটন প্রেস করে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আর হচ্ছে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার সন্তানের সর্বোচ্চ উন্নয়নের জন্য, সর্বোচ্চ উন্নয়ন আমি এই কারণে বলছি যে অন্য অন্য প্ল্যাটফর্মে আপনাকে শুধু পড়িয়ে দিবে, কিন্তু আমরা এটা এটা আপনাকে এনশিওর করব যে আপনি এটা মনে রাখতে পারবেন, সেই টেকনিকটা আমরা ইউজ করবো। দ্যাট ইজ, আমরা মেগা মেমোরি টেকনিকের সাহায্যে পড়াবো আপনাদের, যার ফলে আপনি কোনো পড়া একবার পড়লে সেটা সারা জীবনের জন্য আপনার ব্রেনে লক হয়ে যাবে। এবং রিভিশনের জন্য যে নিয়মটা বলেছি, এই নিয়ম কিন্তু ব্রেক ডাউন করবেন না। একটা রিভিশনের খাতা বানাবেন, সেই খাতায় রিভিশনের কোনটা কখন পড়তেছেন এবং কখন রিভিশন দিতে হবে সেটা নোট করে রাখবেন। আপনি যদি 2 ঘন্টা পড়েন, এই ক্লাস করা যারা শুরু করেছেন, যদি 2 ঘন্টা পড়েন তাহলে 1 ঘন্টা রিভিশন দিবেন, 1 ঘন্টা নতুন পড়া পড়বেন। যেই পড়াগুলো, যেই ভিডিওটা দেখলেন, ওই ভিডিও থেকে যে নোট নিলেন, সেটা ভিডিও দেখার সাথে সাথে পড়ে ফেলতে হবে, তাহলে বেশি উপকৃত হবেন। তথ্য বেশি দ্রুত মনে থাকবে, পড়া দ্রুত হবে। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন।